এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। শুভ সন্ধ্যা সুধী দর্শকবৃন্দ, আজ আবারও আমরা হাজির হয়েছি মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের এক সাহিত্য মুখর সন্ধ্যা নিয়ে। পরিবেশের একটা অদ্ভুত পরিবর্তন এর মধ্যেই চলে এসছে, সেটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি। সকালবেলা উঠেই দেখি আমাদের তৃণভূমি সূর্য শিশিরে পবিত্র স্নান সারছে। আমাদের কোথাও যেন কমলালেবুর পিঠ পিছলে আসা সেই সোনালি রোদ, মিষ্টি রোদ আমাদের গায়ে একটা পশমিনা পরশ ছড়িয়ে দিচ্ছে। এই যে এত সুন্দর শীতের মরশুমে মরশুমি ফুলেরা, তারাও কিন্তু অনন্য প্রয়াসে আছে এই পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য। শুধু কি তাই, এছাড়াও নামগোত্রহীন কত ফুল পাতার আড়ালে আবডালে ফুটে তারা তাদের সৌরভে আকুল করছে আমাদের এই পৃথিবী। এই জন্যই মনে হয় কবি বলেছেন, বিকশিত পুষ্প থাকে সৌরভে বিলীন, কিন্তু সৌরভ তার লুকাবে কোথায়? তাই তো আমাদের এই অনন্য প্রয়াস ছিল যে এমনই বিকশিত পুষ্প যারা পল্লবের মধ্যে বিলীন থেকে সৌরভ বিলিয়ে যাচ্ছে, তাদের সাহিত্যের লেখনী দিয়ে সমৃদ্ধ করে চলেছেন আমাদের এই সাহিত্য জগৎকে। ঠিক তেমনই মানুষগুলোকে আমরা নিশ্চয়ই হাজির করব আপনাদের সামনে। আর এই অনন্য প্রয়াসটি করে চলেছেন আমাদের মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহ। প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা পর্বে আমি থাকছি চিরঞ্জীব ঘোষ। আর জানি দর্শকবৃন্দ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নেওয়ার জন্য। আজকে আমাদের মধ্যে এসেছেন সাহিত্যের আমাদের এক অন্যতমা জ্যোতিষ্ক এবং জীবনে সাহিত্যকে যিনি নিজের জীবন শৈলীর সাথে মিশিয়ে নিয়েছেন এবং দৃঢ় প্রতিজ্ঞ যে যতদিন উনি কলম ধরবেন ততদিন উনি সাহিত্য জগৎকে সমৃদ্ধ করে যাবেন, তেমনই এক ব্যক্তিত্ব পারমিতা দত্ত মহাশয়া। আসুন আমরা আজকে অত্যন্ত উষ্ণতার সাথে তার সাথে পরিচয় পর্বটুকু সেরে নিই। নমস্কার। আপনার প্রথমে স্টুডিওতে এসে কেমন লাগছে সেই অনুভূতিটুকু একটু শেয়ার করুন দর্শকদের সাথে। প্রথমেই বলি, মুক্ত বাংলার মুক্ত আবহের এই কলাকুশলী যারা রয়েছেন তাদের, এবং অন্যতম না বললেই নয় আমাদের চিরঞ্জীব ঘোষদাকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর প্ল্যাটফর্ম সবার জন্য রাখার জন্য। আমি ভীষণভাবে খুশি আজকে এখানে আসতে পেরে। আমরাও ঋদ্ধ হব, আমরাও ধন্য হব আপনার সাথে সন্ধ্যার এই আলাপচারিতা
সুন্দরভাবে কাটানোর জন্য। আমরা কিন্তু এটাকে সাক্ষাৎকার বা এরকম ভারী শব্দ দিয়ে একটা কোথাও যেন কঠিন বেড়াজালে বেঁধে ফেলতে চাই না। আসুন আমরা একটা দাদা বোনের আলাপচারিতার মধ্যে দিয়ে আজকে সন্ধেটা কাটাই, আর অবশ্যই কেন্দ্রে থাকুক সাহিত্য। কেমন? শুধু দর্শকবৃন্দ, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁর সাহিত্যে থাকবো, কাজী প্রথমেই আমরা শুনে নেব আজকে কবি কণ্ঠে কবিতা। প্রথম উনি কি কবিতা দিয়ে শুরু করছেন আমরা সেটা শুনে নিই। আজকে সাহিত্য বন্ধু তৈরি হতে হতে আসুন প্রতিদিনকার মতন যে দরকারি কথাটুকু আমরা সেরে নিই। আপনারা যারা পর্দার ওই পারে আছেন, যাদের ইচ্ছা যে আপনার লেখনী নিয়ে ঠিক এমনভাবেই এখানে এসে বসার এবং আপনার সাহিত্যকে সমাজে ছড়িয়ে দেওয়ার, তারা অবশ্যই ফোন তুলুন, ফোন করুন 6294345327 এই নম্বরে। আসুন আমরা সরাসরি চলে আসি কবিতায়। আমার প্রথম কবিতা আমার মাকে নিয়ে, কারণ আমার লেখার অনেকখানি যাকে বলে আমার মা। তা প্রথমে আগে তাকে নিয়েই শুরু করি। বাহ। স্মৃতির টান। আমার মা এখন আমার কাছে নেই, আচ্ছা। তা সেই টানেই এই লেখা। যে যাওয়ার সে চলে যায়, পড়ে থাকে স্মৃতি। সময়ের সুতোয় গিট পড়ে যায়, খুঁজি সেই চেনা প্রীতি। বাহ। ভাবনারা সব পাল তুলেছে, কোন সে অলিক দেশ। তুমি কোথায় হারিয়ে গেছো, ভুলে আছো বেশ। আশারা সব হতাহত, রক্তে হয়েছে লাল। এই তো তুমি সাথেই ছিলে, এখন অতীতকাল। মায়াই ছায়াই আস্তরণে হারিয়ে যাওয়া তুমি। হাতড়ে ফিরি জল ছবিটা আলতো করে চুমি। কি অপূর্ব! আমাদের সাহিত্য বন্ধু যখন তার সাহিত্য জীবন নিয়ে আমাদেরকে লিখে জানিয়েছেন, প্রথম প্যারাগ্রাফেই উনি লিখেছেন, আর 5টা সাধারণ মেয়ের মতো আমার গল্পটাও অতি সাধারণ, তবে ছন্দে ছন্দে কথা বলার অভ্যাসটা বোধহয় জন্মগত সূত্রেই লব্ধ। শৈশব থেকে লেখালেখির দিকে প্রবল ঝোঁক থাকার দরুন স্কুল ম্যাগাজিনে বাদ পড়তো না আমার নিজের লেখা কবিতা অথবা গল্প। মা ছিল আমার লেখালেখির অনুপ্রেরণা। বরাবরই কিছু লিখলেই প্রথম শ্রোতা হিসেবে মাকেই পেয়েছি। আজকে প্রথম প্রতিফলন আমরা সেটাই পেলাম। আমাদের সাহিত্য বন্ধু কোথাও একটা শূন্যতা নিয়ে তার সাহিত্য যাপন করে চলেছেন, এবং সেই শূন্যতার কেন্দ্রে অবশ্যই আছে মায়ের স্মৃতি। তবে এ তো স্বাভাবিক নিয়ম, এ তো মানতেই হবে। তাঁর আত্মার প্রতি আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধা রইল, আমাদের প্রার্থনা রইল তার জন্য চির শান্তি অবশ্যই অবশ্যই ঈশ্বর বরাদ্দ করুক। আমরা এগিয়ে যাই পরবর্তী আলোচনায়। একটু নস্টালজিয়া হতে বলি, কেমন? লেখালেখি তো ছোটবেলা থেকেই ছন্দে ছন্দে কথা বলার একটা অভ্যাসও শুনলাম, যেটা আপনার মানে সহজাত, যেটা ভেতর থেকেই আসে। প্রথম যেদিন আপনি লিখলেন, কেমন, এবং সেই লেখাটা যখন প্রথম ছাপাখানায় পেশাই হয়ে আপনার হাতে এসে পৌঁছালো, আপনি হাতে বইটা নিলেন, নিয়ে আপনার সেই অনুভূতি সেটা একটু আমাদের সকলের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, সেটা একটা আলাদা অনুভূতি। মানে যখন আমার কাছে বইটা এসেছে, মানে প্রথমত পত্রিকা আমার লেখা হচ্ছে স্কুল ম্যাগাজিন। আচ্ছা। স্কুল ম্যাগাজিনগুলোতে লিখতাম, লেখা ছাপতো, সেগুলো দেখতাম, ভালো লাগতো। কিন্তু প্রথম যখন আমার বইয়ের লেখা বেরোলো, তখন মানে আমার কাছে সেটা একটা বিশাল বড় পাওনা ছিল। আপনার মনে আছে এটা কোন সাল বা কতদিন আগেকার কথা? একদম 2010। 2010। আচ্ছা, 2010 তখন আমার বই প্রথম পাবলিশড হয়। আচ্ছা। আর সেটা পাবলিশড হয় অরিত্র প্রকাশনী থেকে। আচ্ছা আচ্ছা। তা এবার আপনি প্রথম পেয়েছেন সেটা? প্রথম পেয়েছি। আর এত মানে আমি আপ্লুত ছিলাম বইটা
আগেই সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মাকে ফোন করছি, আচ্ছা, হ্যাঁ মা দেখো এরকম পেয়েছি, হ্যাঁ তো তখনকার সময় কিন্তু আমাদের এরকম ক্যামেরা নিয়ে ছবি তুলে ওরকম করে ছিল না, তখনকার তো একদমই না। ফোন তো ওরকম ছিল না যে ইউটিউব আমরা সঙ্গে সঙ্গে নেটের গুজে মাকে ভিডিও কল করে দেখাচ্ছি, ভিডিও না। কলের ওরকম ব্যাপারগুলো ছিলই না। তা মা সেই উৎসাহে উদ্গ্রীব হয়ে আছে যে কখন সেই বইটা মা হাতে পাবে। বাহ, হ্যাঁ তা তিনি তো এইরকম- অনুপ্রেরণা ছিলেন একদম আপনার, একদম। হ্যাঁ। তো এই একটা আবেগ, এটা বলে বোঝানোর নয়। হ্যাঁ, এবং সেই দিনটাই যেন ছিল সেই বাঘিনীর মুখে রক্তের একদম, ছোঁয়া লেগে একদম, যাওয়ার একদম, মতো, ঠিক, তাই ঠিক, না? ঠিক, ঠিক, ঠিক। এবং সেটা নিয়েই আমরা চলছি, একদমই ঠিক চলেই কথা। চলেছি। এটা আমারও হয়েছিল জানেন তো, আমার প্রথম কবিতাটা পাবলিশ হয়েছিল বেলুর মঠ থেকে যে উদ্বোধন পত্রিকাটা আচ্ছা, বেরোয়, আচ্ছা। সেই পত্রিকাটা থেকে। আচ্ছা। এবং সেই পত্রিকাটি যখন আমি জানতে পারি যে আমার কবিতাটা এই সংখ্যায় বেরোচ্ছে, বা আমি তখন সেই দিনটাতে মনে আছে আমি শ্যামসার রামকৃষ্ণ মিশনে সাইকেলটা চালিয়ে দৌড়াতে এসেছিলাম যে আপনাদের কাছে একটা এক্সট্রা কপি হবে, আমি একটু দেখতে চাই। এটা খুব সত্যিই সুন্দর। তাই, এটা একটা অদ্ভুত একটা অদ্ভুত একটা উন্মাদনা। অনুভূতি। হ্যাঁ। সুধী সাহিত্য বন্ধু, আমরা আমাদের আলোচনা, আমাদের আলাপচারিতা, আমাদের সাহিত্য কেন্দ্রিক আড্ডা বেশ জমে উঠেছে কিন্তু, এবং আপনারাও তাতে ভালোভাবেই ডুবে যাচ্ছেন, এটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। বেশ, তারপরে সেই দিন তো গেল, হ্যাঁ, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে আপনার সাহিত্য চর্চা চলতে থাকলো। থাকলো। সাহিত্য চর্চা যখন আপনি করছেন, একটা জিনিস ভীষণ জানতে আপনার কাছে ইচ্ছা হচ্ছে যে ধরুন একটা ভাবনার উপর কেন্দ্র করে তো আপনার একটি কবিতা বা একটি প্রবন্ধ বা একটি ছোট গল্প তৈরি হয়, হ্যাঁ, এই ভাবনার খোরাকগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন? এটা দেখুন, এটা কিন্তু মানে আমার মূলতভাবে আমি কোনো খোরাকটা জোগাবো বলে এরকমভাবে ভাবছি আমাকে লিখতে হবে না। আমি যখন তখন যা কিছু, যেরকম একটু পরেই আমি হয়তো আপনাদেরকে শোনাবো এই কবিতাটা। আমার বিয়ে বাড়ি গেছি, বেশ। তা দেখছি যে এত সেলফি তুলছে ভদ্রলোক, এত সেলফি তুলছে ভদ্রমহিলা, এত সেলফি তুলছে, দেখেই ওখানেই মোবাইলে বসে ওই লিখে ফেললাম। আচ্ছা, তা এইরকম ব্যাপার, আচ্ছা। যখন পথে ঘাটে যাচ্ছি কোনো কিছু একটা মজার কিছু দেখছি, সেটাই লিখে ফেললাম, ছন্দে আর কি বেরিয়ে এলো। তো এরকম ব্যাপার। আলোচনাটা যখন আমাদের এই জায়গায় এসছে, তখন সেই কবিতাটি কি আপনার হাতের একদম, কাছে একদম আছে? আছে। দেখি আমরা শুনে নিই হ্যাঁ। যে এরকম একটা মজার সিচুয়েশন আমাদের কবি বন্ধু যখন মন দিয়ে দেখছেন এবং সেটা সম্বন্ধে কি ভাবছেন, কি লিখছেন, কিভাবে অক্ষরমালা সাজিয়ে আমাদের জন্য তৈরি করছেন একটি কবিতা, শুনে নিই না সেটা, আসুন। সেলফি। দিনে দিনে আর কত কি দেখবো আমি ভাইরে, চক্ষু মোর ছানা বড়া, প্রাণবায়ুটা যায় রে। এখন শুধু খিচিক খেচাক, ন্যাকামোপনার একসা, সেলফি তলার বহর দেখে চোখে দেখি ঝাপসা। কত রকম সেলফি ওঠে দেখে জলে গাত্র, ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি চলে অহোরাত্র। খোলসা করে বলেই ফেলি বলতে আসল কি চাই, সেলফি তুলে কাবু হওয়ার গল্পও কিন্তু কম নাই। সেলফি তুলে হয়েছে কাবু বেপাড়ার ওই ছোকরা বাবু, খিচিক খেচাক করতে গিয়ে ঠ্যাং ভেঙে হাবুডুবু। আহারে হায়রে বাবু, বৃথায় বাঁচার চেষ্টা, পুকুর ধারে সেলফি নিয়ে হলো না রে হায় শেষটা। আচ্ছা, আমরা কিন্তু এটাকে একটা রম্য রচনা বলতে পারি, একদম, একদম, ঠিক না? একদম ঠিক, একটা ভীষণ একটা সেন্স অফ হিউমারের মধ্যে আছে, এবং সত্যি করে এরকম হালকা মেজাজে মানুষ তো আজকাল হাসতে ভুলে গেছে। হ্যাঁ। সত্যি তাই, আমরা যদি কলম দিয়ে তাদেরকে একটু হাসাতে পারি, একদমই তাদেরকে যদি আনন্দ দিতে পারি, না, এর থেকে বড় পায় না। বিয়ে বাড়িতে যখন গেলাম, যখন ওই যে ভদ্রলোক তুলছে এরকম ভাবে তুলছে, ওরকম ভাবে তুলছে, তখন আমার মনে হলো এটা যদি পুকুর পাড়ে তিনি সেলফিটা তুলতেন, যদি ধরাম করে পড়ে যেতেন, তখন কি হতো? মানে এই যে মাথার মধ্যে খেললো, খেলার সঙ্গে সঙ্গে লেখাটা উঠে এলো, তো এই ব্যাপারটা আর কি চলছে সবসময় মাথার মধ্যে। বদমাইশিগুলো তো খেলে সবসময়, কিন্তু আমরা বড় হয়ে গেছি, কিন্তু শৈশবটাকে কিছুতেই ছাড়তে পারি না। একদম। এইটা একটা ভীষণ দামি কথা বলেছেন। আমরা যতই বড় হই, আমরা তো বড় হই না, সত্যি আমরা বড় হই না, আমরা বুড়ো হই।
কোথায় বড় হই আমরা? একদমই তাই, ঠিক। আমরা বড় হতে পারি না, আমরা বুড়ো হই, ঠিক তো? বুড়ো হই। তো ঠিক আছে, কিন্তু কোথাও একটা মনের মণিকোঠায় সেই শৈশবকে কিন্তু শৈশবটা। আমরা সুন্দরভাবে একটা যত্ন করে আগলে আগলে রাখি, রাখি, তাই না? আগলে সেই রাখি। মাঝে মাঝে সেই শিশু বেরিয়ে আসে, একদমই। সেটা আপনার ভেতর থেকেও, যিনি দেখছেন তার ভেতর ভেতর থেকেও, থেকেও। আমার ভেতর থেকেও, একদম ভীষণ। নট অনলি দ্যাট, আমি এই জায়গাতে আরেকটা কথা বলতে চাই। দেখুন, এই সেলফি করে কত বিপদও ঘটে যায়, একদমই তাই, ঠিক। ঠিক না? এই ট্রেনে যাতায়াত হচ্ছে, কত ঘটনা আমাদের চোখের সামনে তো আসছেই, আমরা তো দেখতেই পাচ্ছি। মানে এই ঘটনাগুলো দেখি আমরা, নাহলে মজার খোরাকে লিখছি তাই, কিন্তু এই ঘটনাগুলো সচেতন বার্তা হিসেবেও আমরা দিচ্ছি একদম যে সেলফি তুলুন, কিন্তু সচেতন হয়ে তুলুন। একদম হ্যাঁ, ভীষণ সুন্দর একটা বার্তা আমাদের কবি বন্ধুর কাছ থেকে আজকে বেরিয়ে এলো আপনাদের জন্য। অবশ্যই সেলফি তুলুন, এখন যে যুগ এসছে, না তুলে যাবেন কোথায়, নয়তো আপনাকে ব্যাকডেটেড বলবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি সাবধানে থাকুন, সচেতন হয়ে থাকুন, যেন কোনো বিপদ না আসে। তবুও আমরা কোথাও যেন হারিয়ে ফেলেছি সেই পুরনো দিনের বিয়েবাড়িগুলো, যেখানে সবাই মিলে বসে একসাথে গোল হয়ে ঘন্টার পর একদম, ঘন্টা ঠিক, ঠিক, আড্ডা, ঠিক, হ্যাঁ। মানে কি নির্মল নির্ভেজাল গল্প, যেগুলোর জন্য আমরা হাঁ করে থাকতাম যে কোথায় কবেকার বিয়ে বাড়ি আসবে, আর আবার ওই যে সেই ছবি তুলবো মানে সেই ওরাই ছবি তুলে দেবে, মানে আমাদের হাতে কোনো একদম, ক্যামেরা নেই। একদম। একটা ক্যামেরাম্যান থাকবে, তিনি আসবেন, তিনি ছবি তুলবেন, এই আমি আমার ছবি বসে হলেও সে তুলবো, হ্যাঁ। বসে পড়লাম মাঝখানটাতে তুললাম। একদম, এই যে একটা একদম। আবেগটা, এটা কোথাও হারিয়ে গেছে। এবং জানি যে হয়তো একটি সুযোগ পাবো, একদম। আর কোনো দ্বিতীয় ছবি উঠবে না। উঠবে না। এই ওই বিয়ে বাড়িতে হয়তো একটাই সুযোগ, একটাই সুযোগ। অতএব ঠিকঠাক ভাবে তুলতে হবে, একদম। চোখটা যেন বন্ধ না হয়ে যায়। আর তারপরে শেষ পর্যন্ত দেখি চোখটা বন্ধ হয়ে গেছে, না হলে কোনো একটা বিকট টাইপের মুখটা হয়তো এদিক ওদিক তাকিয়েছি, তখনই তুলে নিয়েছে, মানে এরকম ঘটনা ঘটেওছে। শুধুই দর্শকবৃন্দ, আমরা সাহিত্যিক, আমরা মানুষ, আমরা কবি, আমরা মানুষ, আমরা প্রাবন্ধিক, আমরা মানুষ, কাজী এগুলো আমাদের জীবনে ঠিকই থাকবে, একই রকমভাবে থাকবে। একদম। আমরা ইতিমধ্যে দুটো কবিতা আমাদের কবি বন্ধুর শুনে নিয়েছি। আমাদের কবি বন্ধু আসার আগে এটাই আমাকে বলেছেন, বা এটা উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমি বিভিন্ন স্বাদের কবিতা আপনাদেরকে শোনাবো। সত্যিই তাই, দুটি যে কবিতা শুনলাম ভিন্ন স্বাদের শুনলাম। একটা কোথাও বিয়োগান্তক রস নিয়ে লেখা, মায়ের স্মৃতি নিয়ে, আবার একটা রম্য রচনা শুনলাম। এর পরের কবিতা দেখি আমাদের কবি বন্ধু তার সাহিত্যের ঝাঁপি থেকে কি রত্ন বার করেন আমাদের জন্য। আসুন আমরা তৃতীয় কবিতায় আসি। আমার তৃতীয় কবিতা একজনকে নিয়ে লেখা, ঠিক আছে, একটু অন্যভাবে লেখা। হিদেল। একটু নামটা আরেকবার রিপিট করুন। হিদেল। 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 হিদেল, কেমন আছিস তুই? জানি আজ ভালোই থাকবি, আমায় কি আর মনে রাখবি? নতুন প্রেমটো তুয়ার সাথেই থাকে শুনেছি, কখনো সখনো মোর কথা আসে মনে? না, মু আর লিতে পারলুম কই অন্য মরদ এই মনের কোণে? মহুয়া খেয়ে আগের মতো পাগলা মতো করিস পটে? তুই নতুন প্রেমটো উসব দেখে পটে না চটে? জানিস, আজও তুয়ার মাতাল করা ও বাসটো নাকে আছে এক। লাড়ছি, বিশ্বাস কর লাড়ছি তোকে ছাড়া বাঁচতে। মরা দেহটোকে কোথাও জ্বালাই দিবি রে হিদেল, না হলে এটোতে পচন ধরবে এক। কি অপূর্ব একটা প্রেমের কবিতা পেলাম, এবং সেখানে বিয়োগান্তক রস। হিদেল তার স্বপ্নের রাজকুমার, একদম। হ্যাঁ, এবং রাঙামাটির গন্ধ, মহুয়া ফুলের গন্ধ, মহুয়ার নেশা, সঙ্গে এক মন কেমন করা প্রেমের যন্ত্রণা, সব মিলে মিশে আমাদের কবিবন্ধু গাঁথলেন তার কবিতা হিদেল। আমরা আপ্লুত,
আমরা ঋদ্ধ। এই মুহূর্তে আমাদের স্টুডিও ফ্লোরে একটা ভালো লাগার রেশ ঘুরে বেড়াচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী আলোচনাতে আসব। আমরা তো আসলে আমরা জেনেছি আমাদের কবি বন্ধুর যে সাহিত্য জীবন, সেই নিয়ে আমরা তার অলিতে গলিতে আমরা ঘুরেছি। উনি পরের স্ট্যাঞ্জারে লিখছেন, স্কুলের গণ্ডি অতিক্রম করে কলেজ জীবনে যখন পা রাখি তখন সাংসারিক চাপে কোথাও হারিয়ে যায় আমার ভালোবাসা, অর্থাৎ তার লেখালেখি বা সাহিত্যের প্রতি প্রেম। তবে একাকিত্বে মাঝে সাঝে কলমের সঙ্গে চলতো পুরনো সেই সখ্যতা। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হেতু হেড অফ দ্য ডিপার্টমেন্ট সুশীল বাবু, তিনি মাঝে মাঝে ডেকে আমাদের লেখালেখির খাতাখানা নিয়ে বলতেন, নতুন কি লিখলি, পড়ে শোনা দেখি। যখন দেখতেন কলম ধরার সময় অর্থের তাগিদে মলিন, তখন অনেক শাসনও শুনেছি তার কাছে। একটু ফিরে যাই কলেজের দিনগুলোতে, সেখানে কলেজ জীবনের সাথে সাহিত্য কি করে মিশে গেল, একটু দুই এক কথা তার কথাও শুনি। কলেজে মেনলি ভাবে আমার ম্যাগাজিনগুলোতে লেখালেখি করতাম। আর সব থেকে মেনলি ভাবে সবাই জানতো যে টুকটাক ভাবে কলম টলম আমার চলে আর কি। আর তার মধ্যে আমাদের সাংসারিক চাপটাও একটু বেশি ছিল। তো সেক্ষেত্রে অর্থনৈতিক চাপের জন্য আমাকে অনেক টিউশন করতে হতো। তা সময় পেতাম না, সত্যি কথা বলতে গেলে। আর সময় পেতাম না ঠিকই, কিন্তু এই সুশীল বাবু যিনি ছিলেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রাজ কলেজে পড়তাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে। তা উনি মাঝে মাঝে এসে ওরকম খাতাটা আমাকে, আমার সবসময় খাতাটা সঙ্গী ছিল। আমি কোনো কিছুতে খাতাটা কোনো জায়গায় আমি ভুলতাম না, লেখার খাতাটা। এমনকি আমি পড়াতে যেতাম, সেখানেও খাতাটা নিয়ে যেতাম সঙ্গে করে, মানে ওদেরকে পড়াতে দিতাম। পড়াতে দিয়ে দেখতাম, মানে আমার দুষ্টুমিগুলো থেকে লিখতে খুব পছন্দ হতো। মানে খাতা তো নয়, ভাবনার পাখিগুলো বন্দি করার খাঁচা। একদম ঠিক কথা। আর তখন তো আমাদের মতো এখনকার সময় মোবাইলটা ছিল না যে সঙ্গে সঙ্গে সেটাতে নোট ডাউন করে নেব। তখনকার পরে ডেভেলপ করব, কিন্তু চিন্তাটা লিখে নেব। কিন্তু তখন ওই ছিল আমার ওই সঙ্গী একটা ছোট্ট প্যাড, নোটপ্যাড। ওই নোটপ্যাডের মধ্যে আমি টুকটাক ভাবে আগে হেডিংটুকু লিখে রাখতাম। তা এমনকি আমার ছাত্ররা যদি বদমাইশি করতো সেটুকুও লিখে রাখতাম। আচ্ছা। এই জিনিসটা যখন আমার কলেজেও আমার তাই ছিল। স্যারের কাছে বকুনিও আমি ওই জন্য অনেক খেয়েছি যে কেন লেখাটা কেন হচ্ছে না, লেখাটা কন্টিনিউ কর। কিন্তু তারপর আস্তে আস্তে চললো ওরকম ভাবেই, মোটামুটি ভাবে লিখছিও, একটু কখনো কখনো গ্যাপিংও যাচ্ছে, যা হয় আর কি। সেই কোথাও যেন একটা মানে পেছন থেকে একটা কোনো ফোর্স, এটা একটা প্রয়োজন হয়, তাই না? যে ঠিক রাস্তায় ঠিকভাবে ঠেলে দেওয়ার জন্য কোথাও একটা সত্যি প্রয়োজন হয়। নয়তো এই যে জীবন, এই জীবনের চাঁতাকলেই আমরা পিষে গিয়ে আমাদের শখ আহ্লাদ প্রতিভা কোথায় যেন শেষ হয়ে যায়। এটা একদম সত্যি কথা। আমরা 3টে কবিতা শুনেছি। চতুর্থ কবিতায় যাওয়ার আগে আমি জানি যে আমাদের কবি বন্ধু সঙ্গ করেছেন এবং সাথে পেয়েছেন এবং তাদের আশীর্বাদ পেয়েছেন বহু স্বনামধন্য সাহিত্যিকদের। আজকে সেই গল্প দুই একটি ছোটোখাটো শুনে নিই, কেমন? একদম। যে কাদের আপনি সান্নিধ্য পেলেন? আরণ্যক বসু, নির্মাল্য বিশ্বাস। বা তুমি যখন 16 সঠিক, একদম আমি তখন মনে থাকবে। তা এই যে সত্যি প্রেমে পড়া, মানে তাদের প্রেমে পড়ার মতোই, বড় মিষ্টি কবিতা। হ্যাঁ, এত সুন্দর। আর মানুষ হিসাবেও তারা ভীষণ ভাবে ভালো, ভীষণ সুন্দর। মানে আমাকে তো নিজের মেয়ের মতো স্নেহ করেন এখনো পর্যন্ত। মাঝে মাঝে তার সাথে কথা হয় টুকটাক। তা তিনি যখন অসুস্থ ছিলেন তখনও কথা হয়েছে। তা এরকম ভাবে তাদের সাথে নিজের ওই লেখাটা যে ভাগ করে নিয়েছি একই সংকলনের মধ্যে, এটা আমার কাছে একটা বড় পাওনা ছিল। হ্যাঁ, যে নির্মাল্য বিশ্বাস বা এই আরণ্যক বসুর সাথে নিজে লিখতে পেরেছি একই সংকলনে, আমার লেখা উঠে এসেছে। আমরা মানে অত্যন্ত নিজেকে উনি সৌভাগ্যবতী মনে করছেন যে সত্যি একই বইয়ের মধ্যে উনি পেজ শেয়ার করছেন, সেখানে আরণ্যক বসু আছেন। হ্যাঁ, এটা মানে সত্যিই একটা বিরাট পাওনা, একটা সাহিত্যিক হিসেবে, কবি হিসেবে সত্যিই বিরাট পাওনা। শুধু দর্শকবৃন্দ,
এই কথা আস্তে আস্তে আমরা একটু দেখে নিই যে কোন কোন বইয়ে আমাদের কবি বন্ধু তার সাহিত্যের স্বাক্ষর রাখলেন। কেমন? প্রথমে টুম্পা নন্দী ও সুপর্ণা সেনের সম্পাদনায় কবিতাকুটি সাহিত্য পত্রিকার 33তম সংখ্যা মেঘ মল্লার, এই মেঘ মল্লারে আমাদের কবি বন্ধু তার সাহিত্যের আখর কাটলেন। এর পরের পত্রিকা আমার হাতে এসেছে দুঃখের ভুবনডাঙ্গা, প্রমিশ চৌধুরী ও দেবদূত মুখার্জি সম্পাদনা করছেন, বইমেলা সংখ্যা 2024। সেখানেও আমাদের কবি বন্ধু রাখলেন তার কবিতার স্বাক্ষর। আমার হাতে এসছে অতৃপ্ত নিশীথে, তনুশ্রী ঘোষের সম্পাদনায় একটি বই। আমার মনে হয় এখানে গল্প আছে। হ্যাঁ, আমি যতদূর জানি আমাদের সাহিত্য বন্ধুর পারমিতা দত্তের গল্প এতে কিন্তু স্থান পেয়েছে। আমাদের অবশ্যই আন্তরিক অনুরোধ রইল এই বইগুলি আপনারা সংগ্রহ করবেন, পড়বেন এবং অবশ্যই সকলকে পড়াবেন। কেমন? আমরা চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে, কিন্তু যেতে যেতে আমরা আরেকটি কবিতা শুনব আমাদের কবি বন্ধুর কাছে। আমাদের কবি বন্ধু এর পরের কবিতা আমাদের জন্য কি এনেছেন সেটা আমরা দেখি। আমরা আপ্লুত হচ্ছি যে বিভিন্ন স্বাদের কবিতা আজকে তার কাছ থেকে আমরা শুনেছি। সেখানে মাতৃস্নেহ স্থান পেয়েছে, সেখানে প্রেম স্থান পেয়েছে, সেখানে রম্য রচনা স্থান পেয়েছে। এবার দেখি কি পাই আমরা তার কাছে। কেমন? এটা জীবন নিয়ে কবিতা। বাহ, জীবনমুখী। জীবনমুখী। বাহ। তো জীবন মানে ভাঙা গড়া, জীবন মানে লড়াই, জীবন মানে সমাজ মাঝে মিথ্যা মিথ্যি বড়াই, জীবন মানে অদ্ভুত এক টিকে থাকার খেলা, জীবন মানে নাট্যমঞ্চে অভিনীত এক মেলা, জীবন মানে আমি তুমি, জীবন মানে সে, জীবন মানে ঝান্ডা হাতে বেঁচে আছে যে, জীবন মানে লোভ লালসা, জীবন মানে ঢেউ, জীবন মানে জীবন জানে আর জানে না কেউ। সেই জীবনের মানে জীবনই জানে। জীবনের অর্থ খুঁজতে গিয়ে আমরা মনে হয় সে অনেকটা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা, যে নুনের পুতুল নাবল সাগরের গভীরতা মাপতে, সে নিজেই বিলীন হলো সাগরের জলে। হ্যাঁ, কাজে জীবনের অর্থ আমরা কিন্তু খুঁজে পেতে পারি না, চলুক এই খোঁজ। কিন্তু এটা খুঁজে পেতে পেতে আমরা আসব শেষ পর্যায়ে একটা মজার র্যাপিড খেলায়। কেমন? সাহিত্য বন্ধুর সাথে আজকে আমরা একটা র্যাপিড খেলা খেলবো। যাওয়ার আগে অবশ্যই নিয়মটা বলে দিই যে 4টি কি 3টি প্রশ্ন আপনাকে করব এবং ভীষণ তাড়াতাড়ি প্রশ্নগুলো হবে এবং উত্তরও হবে ভীষণ তাড়াতাড়ি, যতটা সংক্ষিপ্ত হয়। যদি ওয়ান ওয়ার্ড হয় সেটাও ঠিক, আর যদি খুব বেশি প্রয়োজন হয় ছোট করে। কেমন? তো আমরা আসি র্যাপিড খেলা শুরু করছি। আমার প্রথম প্রশ্ন, আপনি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় গেছেন এবং সেখানে গিয়ে আপনি প্রথমেই দেখলেন যে আপনার ডান দিকে লিটল ম্যাগাজিনের স্টল আর বাঁ দিকে নামজাদা কোনো পাবলিশারের স্টল। আমার প্রশ্ন এটাই থাকবে যে প্রথম আপনি কোন স্টলে যেতে পছন্দ করবেন? লিটল ম্যাগাজিন স্টল। তার মানে সাহিত্যের যে আতুর ঘর, উৎসকে আমাদের কবি বন্ধু গুরুত্ব দেন ভীষণভাবে। 2 নম্বর প্রশ্ন, 3টি অপশন আমি আপনাকে দিচ্ছি যে কোনো ছোট গল্প বা উপন্যাসের আবহ হিসেবে বেছে নেওয়ার জন্য বা পরিবেশ হিসেবে বেছে নেওয়ার জন্য। প্রথম শীতের দুপুর, দ্বিতীয় বর্ষার সন্ধ্যা, আর তৃতীয় আমাদের বসন্তের জ্যোৎস্নার রাত। বর্ষার সন্ধ্যা। বর্ষার সন্ধ্যা। বর্ষার সন্ধ্যা হচ্ছে উত্তর। পরের প্রশ্নে আমরা আসছি। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। আপনার সামনে ভূতের রাজা এসে হাজির হলো এবং বলল সাহিত্য সংক্রান্ত যে কোনো 3টি বর তুই চেয়ে নে। আপনি কি কি চাইবেন তার কাছে? সাহিত্য সংক্রান্ত 3টি বর চেয়ে নে মানে সাহিত্য বলতে কি বলতে চাইছেন সেটা একটু বলুন। যে এমন 3টি বর যেটা আপনার সাহিত্যের পথে চলতে সাহায্য করবে। আমি তো প্রথমেই বলবো যে আমাকে একটা কলম দিতে, যে কলমটাই আমি লিখবো। ফার্স্ট
ওটা একটা চাওয়ার থাকবে। আর সেটা কারণ, তার পিছনে কারণটা পরে বলছি। আর দ্বিতীয়ত যেটা চাইবো সেটা হচ্ছে মাথার মধ্যে মাঝে মাঝে যেসব কুটবুদ্ধিগুলো থাকে না, আচ্ছা। সেগুলো যেন একটু কমিয়ে দেয়, আচ্ছা, তাহলে একটু ঠিকঠাকভাবে লেখাগুলো হবে। কারণ যেগুলো লিখি সেগুলো তো মানে লেখা অ্যাকচুয়ালি নয়, ওই লিখছি, এগুলোকে লেখা বলা চলে না, তবু এখনো সেই তৃপ্তি আসে না, সেই তৃপ্তিটা এখনো পর্যন্ত পাই। পাননি। আচ্ছা, তো সেই তৃপ্তিবোধটা বোধহয় আসবেও না। কারণ তৃপ্তিবোধটা চলে এলে তাহলে আমি বুঝবো যে আমি একদম বিরাট মানে আমার আর কিছু নেই, আমার আর পাওয়ার কিছু থাকতে পারে না। সেই। কারণ যে লেখক হয় সে কখনো তৃপ্ত হয় না ঠিক। লিখে। হ্যাঁ। আর তৃতীয়বার? আর তৃতীয়বার বলবো সেরকমভাবে কিছু না, তবে আমার খুব ইচ্ছা যে বেশ কোথাও, মানে এটা শুনলে হাসি পাবে, কারণ আমার সবসময় বদমাইশি বুদ্ধি মাথার মধ্যে খেলে, আমি বলেই দিয়েছি। মানে বেশ একান্তে কোথাও নির্জনের জায়গা, যেখানে আমাকে জ্বালাবার মতো কেউ থাকবে না, এরকম টাইপের, দরকার হলে এভারেস্টের চূড়াতেও হতে পারে, সেই সব জায়গাতে আমাকে নিয়ে গিয়ে ফেলার জন্য একটা ডায়েরি, একটি পেন, আর কাউকে দরকার নেই। মোটামুটি আমি শান্তি, আমি ওখানে থাকবো, ওখানে লেখালেখি করব, আমি আবার তারপরে যেন ঘুরিয়ে নিয়ে আসে, যেন একদম রেখে দিয়ে না চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পিছনে মায়াটানো থাকছে। তবুও। ভীষণ সুন্দর আমি উত্তর পেলাম আজকে, এবং আমাদের আজকে দাদা এবং বোনের কিন্তু সাহিত্য সংক্রান্ত আলোচনা ভীষণ ভীষণ জমে গেছে। শুধু দর্শকবৃন্দ, সময়ের শাসন তো মানতেই হয়, কাজেই আমাদেরও এবার বিদায় নেবার পালা। প্রতিদিনকার মতন সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান প্রশ্নটি, যেটি আমরা প্রত্যেক সাহিত্য বন্ধুকে করে থাকি, এক্ষেত্রেও তার কোনো রকম ব্যতিক্রম হবে না। আমাদের সাহিত্য বন্ধুর কাছে আমার শেষ প্রশ্ন, যাওয়ার আগে আপনি মুক্ত বাংলার মুক্ত আবহের স্টুডিও ফ্লোর থেকে সমাজের জন্য কি বার্তা রেখে যেতে চান? সমাজের আমি একটি কথাই বলবো, যে সমাজে যারা নতুন কলম ধরছেন, তাদেরকে আমি বলবো যে যতটা পারবেন লেখালেখির অভ্যাসটা, মানে ডায়েরি লেখার অভ্যাসটা খুব দরকার একটা মানুষের, আমার মনে হয়। কারণ একটু কিছু লেখালেখি করতে থাকলে সেই ডায়েরি থেকে অনেক কিছু লেখা যায় পরে। আর দ্বিতীয়ত অনেক অনেক পড়তে হবে, যে কোনো পত্রিকা হোক, পেপার হোক, ম্যাগাজিন হোক, যে কোনো কিছু, সেটা পড়া ভীষণ মূল্যবান একটি বার্তা। যদি লেখক হওয়ার মনোবাসনা কারুর থাকে, সাহিত্য সাধনার মনোবাসনা কারুর থাকে, অবশ্যই আগে সাহিত্যে ডুব দিতে হবে, এবং তার জন্য বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস, কবিতা পড়া ছাড়া কোনো রাস্তা নেই। শুধু দর্শকবৃন্দ, আজকের আলোচনা পর্ব আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আপনাদের তরফ থেকে, আমাদের মুক্ত বাংলার মুক্ত আবহের সমস্ত কলা কুশলীর তরফ থেকে আমরা এই প্রার্থনা করব, আমাদের সাহিত্য বন্ধুর সুদীর্ঘ সুস্থ সাহিত্য জীবন যেন সামনে উজ্জ্বল হয়ে থাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ সাহিত্যে থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।